এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানালো প্যারেড। Tabukno chini hamzanma borsam bana tisaka hasteni borom gna mantri okra bachan Biplop Kumar Dev sir tei bono borom rekha borsam salami yakar ka pare আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এইচ.এস. ডালন কমান্ডের 5th ব্যাটালিয়ন ডিএসএন আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্যারেড নিরীক্ষণে যাত্রা করলেন। শ্রী রাজদীপ দেব ডেপুটি কমান্ডেন্ট 8th ব্যাটালিয়ন ডিএসএন কে প্যারেডের দায়িত্ব অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন। Dai buku ketar borsam barano homanino kentari soniwan abono kong sini yokmani sani sama Zakir Hussain, Homeguard Volunteer. সালে দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত রিপাবলিক ডে ক্যাম্পে দেশের 17টি এনসিসি ডাইরেক্টরেট অংশগ্রহণ করে। এতে সামগ্রিকভাবে উত্তর পূর্বাঞ্চল ডাইরেক্টরেট প্রথম স্থান অধিকার করে। উত্তর পূর্বাঞ্চল ডাইরেক্টরেটের অধীনে উত্তর পূর্বাঞ্চলের মোট 120 জন অফিসার এবং ক্যাডেট অংশগ্রহণ করে। এই 120 জনের মধ্যে
ত্রিপুরা থেকে 6 জন এনসিসি অফিসার এবং ক্যাডেট অংশ নেয়। তাদের এই বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবারে তাদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন। কর্নেল এস.কে. শর্মা, বিএসএফ, কমান্ডিং অফিসার 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। শ্রী শর্মা বর্তমানে বহির্রাজ্যে কর্মরত আছেন। শ্রী শর্মার পক্ষে পদক গ্রহণ করবেন কর্নেল এম.এ. রাজবানার, এসএম, কমান্ডিং অফিসার 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। গৌরী পাল, 3rd অফিসার, 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। সিনিয়র আন্ডার অফিসার পূজা রায়, 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। সিনিয়র আন্ডার অফিসার শিল্পা গুপ্তা, 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। Senior Under Officer Tisthana, 71 Tripura Girls Unit NCC. Lieutenant Daniel Deburma, 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। 2019 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া স্থল সেনা ক্যাম্পে উত্তর পূর্বাঞ্চল ডাইরেক্টরেটের কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করেন। তার এই বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবারে তার হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন। আন্ডার অফিসার বিকাশ দেবনা, 13 ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়ন। 2021 নতুন দিল্লিতে অনুষ্ঠিত রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহণ করে এবং সেখানে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর র্যালিতে উত্তর পূর্বাঞ্চল ডাইরেক্টরেটের প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করে। তার এই বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে
ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবারে তার হাতে পদক ও শংসাপত্র তুলে দেবেন। এবারে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ত্রিপুরা বন দপ্তরের দুজন আধিকারিককে বিশেষ পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। ফরেস্টার অফ দ্য ইয়ার শ্রী প্রিয়লাল সেন, ফরেস্টার ওয়েস্ট ডিস্ট্রিক্ট। শ্রেষ্ঠ অংশীদারি বনায়ন পরিচালক শ্রী সুজন রুদ্রপাল, ফরেস্টার গোমতী ডিস্ট্রিক্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। শ্রী বিকাশ চাকমা, হোমগার্ড ভলান্টিয়ার। Home Guards and Civil Defense Medal for Meritorious Service, Republic Day 2020, শ্রী সুবল রঞ্জন দত্ত, হোমগার্ড ভলান্টিয়ার। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। শ্রীমতী উমা লক্ষ্মী দেববর্মা, উইমেন্স হোমগার্ড ভলান্টিয়ার। মুম্বাই সেকেন্ড ব্রিগেড কমান্ড, প্যারেড কমান্ডার ডিউটি কমান্ডার second in command, parade commander, Commissioner program.
এই বছরের স্বাধীনতা দিবসের মাহাত্ম্য হচ্ছে এটা আমাদের ৭৫তম স্বাধীনতা দিবস। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল ভাবনা ও আত্মত্যাগের অনুভূতি ফুটে উঠবে। এতে থাকবে দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এক স্বপ্নের ভারতবর্ষ গঠনের প্রত্যয়। এতে রয়েছে সনাতন ভারতের ঝলক এবং আধুনিক ভারতের উজ্জ্বল আবহাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য জীবন ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন আমরা প্রধানমন্ত্রীর আধুনিক ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক আধুনিক ত্রিপুরা করতে প্রতিবদ্ধ হই। আমি আবারও অভিনন্দন জানাই আমাদের রাজ্যের এই দেশের বীর সৈনিকদের যারা আমাদের স্থল সীমান্তে আকাশে এবং সমুদ্র প্রহারারত থেকে আমাদের দেশকে সুরক্ষিত করেছেন। রাজ্য সরকার প্রশাসনের ৩টি ন অর্থাৎ নিয়ত, নীতি ও নিয়মকে প্রাধান্য দিয়ে বিরামহীনভাবে কাজ করে চলছে। রাজ্যের প্রতিটি পরিবারে আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে রাজ্যের সঠিক অর্থনৈতিক উন্নয়নই হল রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নীতি আয়োগ দ্বারা প্রকাশিত এসডিজি সূচকে ত্রিপুরাকে প্রথম সারির রাজ্য হিসেবে গণ্য করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের মাধ্যমে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের কন্যা সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে সমবায় মন্ত্রক নামে নতুন একটি মন্ত্রক চালু করায় এবং সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে সমবায় মন্ত্রী নিযুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের উন্নয়নের স্বার্থে উচ্চ পদের কর্মচারীদের স্বল্পতা দূর করতে রাজ্য সরকার প্রমোশন পলিসি 2021 লাগু করেছে, যা এই ঐতিহাসিক সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে 2015 সাল থেকে রাজ্য সরকারের কর্মচারীদের প্রমোশন বন্ধ ছিল। রাজ্য সরকার কর্মচারীদের অ্যাডহক ভিত্তিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদকে চিহ্নিত করেছেন যেগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সেই সব পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এতে শুধুমাত্র প্রশাসনিক কাঠামো মজবুত হবে না, রাজ্যের চাকরিযোগ্য যুবদেরও কর্মসংস্থান হবে। 2018-19 সাল থেকে এখন পর্যন্ত রেগুলার ডাইনারনেস আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত সব মিলিয়ে মোট 23,001 জনের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া এই সময়কালে কন্ট্রাকচুয়াল, এমএসএমই, এসআইজি, প্রাইভেট স্থায়ী ও অস্থায়ী নিযুক্তি মিলিয়ে স্বনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে প্রায় 80,000 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা সবাই জানি কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশকে একটি ধরনের কঠোর সময়ের সম্মুখীন হতে হয়েছে। আজ আমি সমস্ত প্রথম সারির কর্মীদের ধন্যবাদ জানাই, যারা সমস্ত নাগরিকদের নিঃস্বার্থ পরিষেবা দিয়ে তাদের দায়িত্ব পালন করে। কোভিড-19 পরিস্থিতিতে মোকাবেলার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো প্রায় 4 গুণা বৃদ্ধি করা হয়েছে। 22টি অক্সিজেন প্লান্ট অনুমোদন হয়েছে, তার মধ্যে একটি খুমুলংয়ের খেরাংবারে স্থাপন করা হবে। রাজ্য সরকার রাজ্যের মানুষের কোভিড টিকাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 12 আগস্ট 2021 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 32,42,605টি ডোজ কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। রাজ্যের 18+ বয়সীদের 93% এর বেশি লোক কোভিড টিকাকরণ প্রথম ডোজ লাভ করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ, শুকনো রেশন সামগ্রী বা নগদ টাকাও সহায়তা দিয়েছে। এই প্রকল্পে
সমস্ত অন্তোদয় অন্ন যোজনা, অগ্রাধিকারভুক্ত পরিবার, দরিদ্র অংশের যোগ্য এপিএল প্রতি পরিবারের সর্বোচ্চ 1000 টাকা করে ডিবিটি করা হয়েছে। এই প্রকল্পে 6,31,000 যোগ্য পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। কোভিড-19 ব্যবস্থাপনার জন্য মোট ব্যয় হয়েছে 579 কোটি টাকা। সরকার সকলের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত 5,75,000 গরিব পরিবারের প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তোদয় অন্ন যোজনা মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে চাল মে মাস থেকে বিতরণ করেছে রাজ্য সরকার। নভেম্বর 2021 পর্যন্ত এই চাল বিতরণ করা চলবে। এই সময়কালে প্রায় 86,800 মেট্রিক টন চাল বন্টন করা হবে। চিকিৎসকের অভাব দূর করতে রাজ্য সরকার টিএইচএস গ্রেড 4 ভুক্ত জেএমও জেডিএমও পোস্ট মাত্র 39 দিনে সময়ের মধ্যে 156 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করেছে। মেডিকেল ফ্যাকাল্টির সংখ্যা আরো বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-19 রোগীদের পরিষেবা প্রদানে এমবিবিএস ডাক্তার, ডেন্টাল সার্জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং নার্স মিলিয়ে মোট 326 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হাসপাতালকে যথোপযুক্তভাবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এই হাসপাতালে 100 জনের বেশি রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য বহির্রাজ্যে যাওয়ার হার অনেকাংশে কমেছে। 2022-23 মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। 2020-21 থেকে 2022-23 এই 3 অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রক্রিয়াকরণের সুবিধা সহ হাইব্রিড ভুট্টা 28,000 হেক্টর এবং ব্ল্যাক গ্রাম বা উড়দ ডালের 22,000 হেক্টর মতো লাভজনক শস্যগুলি আরো বেশি করে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকরা 1 টাকা বিনিময় করলে ব্ল্যাক গ্রামের ক্ষেত্রে আয় করতে পারে 1 টাকা 88 পয়সা এবং ভুট্টার ক্ষেত্রে আয় করতে পারে 2 টাকা 19 পয়সা, যেখানে চালের ক্ষেত্রে 1 টাকা বিনিয়োগ করলে কৃষকরা আয় করতে পারে মাত্র 1 টাকা 45 পয়সা। রাজ্য সরকার জৈব চাষের উপর গুরুত্ব আরোপ করেছে। গত 3 বছরে 4,000 হেক্টর এলাকাকে জৈব চাষের আওতায় আনা হয়েছে এবং 2021-22 অর্থ বছরের মধ্যে আরো 15,000 হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই প্রকল্পে রাজ্যে এই প্রথম 2,33,200 জন কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 7 আগস্ট 2021 পর্যন্ত মোট 316 কোটি 17 লক্ষ টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2018-19 থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত মোট 3,02,577 জন কৃষকের বীমার আওতায় এসেছে, যা 2015-16 থেকে 17-18 পর্যন্ত অর্থ বছরের চেয়ে 1190 গুণা বেশি। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে 2015-16 থেকে 2017-18 অর্থ বর্ষে মোট 1,60,400টি কিষাণ ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে। 2018-19 থেকে 2020-21 অর্থ বছরের তা বেড়ে দাঁড়িয়েছে 1,99,959টি, যা পূর্ববর্তী 3টি অর্থ বছরের তুলনায় 25% বেশি। ইতিমধ্যেই কৃষকদের বার্ষিক গড় আয় 2015-16 অর্থ বছরে 6,580 টাকা থেকে বেড়ে 2020-21 অর্থ বছরে 11,096 টাকা হয়েছে। কৃষকদের আর্থিক উন্নতিতে ফসলের ন্যায্য দাম দিতে এবং কোনো প্রকার মধ্যস্থতাকারী হাত থেকে কৃষকদের নিস্তার দেওয়ার রাজ্য সরকার 2018 সালের ডিসেম্বর থেকে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করে। ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। চলতি বিপণন মরশুম অর্থাৎ কেএমএস 2020-21 গ্রুপ 2, যা জুলাই 2021 শেষ হয়েছে, 7,000
585 জন কৃষকদের কাছ থেকে মোট 12,975 মেট্রিক টন ধান কেনা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 24,23 লক্ষ টাকা, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। রাজ্যে এখন পর্যন্ত 42,159 জন কৃষক থেকে মোট 72,957 মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং মোট 131,89 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প 2021-22 সালে অধিক সংখ্যক স্ত্রী বাছুরের জন্মদানের জন্য 1,33,200 ডোজ ট্যাক্স শর্টেড সিমেন্ট বপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি ক্ষেত্রে মাত্র 15 টাকার বিনিময়ে সুবিধাভোগীদের এর সুযোগ দেওয়া হচ্ছে। দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে রাজ্য বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি দুগ্ধ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত 2018-19 থেকে 2020-21 এই 3 অর্থ বছরে মোট 5,86,948 মেট্রিক টন দুধ উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে উৎপাদিত দুধের পরিমাণ 4,86,080 মেট্রিক টনের তুলনায় 21% বেশি। মাংসের উৎপাদন রাজ্যে গত 18-19 থেকে 20-21 অর্থ বছরে মোট 1,51,416 মেট্রিক টন হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে উৎপাদিত মাংসের পরিমাণ 1,22,300 মেট্রিক টনের তুলনায় 24% বেশি। রাজ্যে গত 18-19 থেকে 2020-21 অর্থ বছরে মোট 87,34 লক্ষ ডিমের উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 70,76 লক্ষ ডিম উৎপাদনের তুলনায় 23% বেশি। মৎস্য চাষের ক্ষেত্রেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2021-22 সালে 82,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে, যা 2017-18 তুলনায় 9,727 মেট্রিক টন বেশি। মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাছ চাষের জন্য জলাশয় এলাকা 800 হেক্টর বৃদ্ধি পাওয়ার মাছ চাষের এলাকা বেড়ে দাঁড়িয়েছে 29,503.39 হেক্টর। মৎস্য চাষীদের সংখ্যা 2017-18 সালে ছিল 1,87,000, যা 2020-21 সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,97,000। রাজ্যে মাছের উৎপাদন গত 2018-19 থেকে 20-21 অর্থ বছরে মোট 2,29,571 মেট্রিক টন হয়েছিল, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 2,12,616 মেট্রিক টন মাছের উৎপাদনের তুলনায় প্রায় 8% বেশি। রাজ্যে মোট মাছ ও শুকনো মাছ বিক্রেতার সংখ্যা 7,483 জন। এর মধ্যে তপশিলি জাতিভুক্ত রয়েছেন 6,088 জন। তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতাদের পারিবারিক আয় বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রকল্প নির্ধারণ করেছে। উক্ত প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মাছ ও শুকনো মাছ বিক্রেতা মোট 4,000 জনকে 2021-22 সালে তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম এবং ব্যাংকের ঋণ রাজ্য সরকারের ভর্তুকি প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য সরকার 2022-23 থেকে 2024-25 এই 3 বছরের মেয়াদী মিশন ফর কমার্শিয়ালাইজেশন অফ জ্যাকফ্রুটস অ্যান্ড পাইনঅ্যাপল প্রকল্প চালু করার সিদ্ধান্ত করেছে। বিভিন্ন সুবিধাজনক দিক বিবেচনা করে এই প্রকল্প রাজ্য সরকার সহায়তায় রূপায়িত হবে। আনারস ও কাঁঠাল ভিত্তিক আর্থিক উন্নয়নের লক্ষ্যে উন্নত পদ্ধতিতে আনারস ও কাঁঠাল চাষ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত বর্তমান প্রকল্পগুলি সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে চাষ থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, সঠিক ব্যবস্থাপনা, জৈবিক চাষের সুবিধা থাকবে। এই প্রকল্পে ত্রিপুরার 3,600 হেক্টর এলাকায় বাণিজ্যিকভাবে কাঁঠাল এবং আনারস চাষ করা হবে এবং এক সুসংহত বিপণন ব্যবস্থার সুযোগ থাকবে। রাজ্যের আনারস ও কাঁঠাল রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত 3 বছরে 33.65 মেট্রিক টন আনারস দুবাই ও কাতার ইত্যাদি দেশে রপ্তানি করা হয়েছে এবং 5,583 মেট্রিক টন আনারস বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্যে এই প্রথম কিষাণ ট্রেন চালু হয়েছে। মাত্র 50% ভাড়ায় রাজ্যের বিভিন্ন ফল বহিরাজ্যে প্রেরণ করা সহজতর হয়েছে।
ত্রিপুরা আগর উড পলিসি 2021 গত 19শে জুলাই 2021 সালে তা ঘোষণা করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 50 লক্ষের আগরের চারা লাগানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে 5 লক্ষ চারা চলতি বছরের বনায়ন কর্মসূচিতে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আশা করা যাচ্ছে যে আগামী 2025 সালের মধ্যে আগরের ক্ষেত্রে মোট 2000 কোটি টাকার ব্যবসা হবে, যাতে আমাদের নওজওয়ান ছেলে মেয়েদের এক রোজগারের পথ সৃজন হবে। গাছ কাটার নীতি সংশোধন করা হয়েছে। বর্তমানে আগর গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তর থেকে কোনো ধরনের অনুমতি লাগবে না। আগের গাছ ইউনিট স্থাপনের লাইসেন্স প্রদান ব্যবস্থাকে সরলীকরণ করা হচ্ছে। এই মিশনের ফলে রাজ্যে প্রায় সহস্রাধিক লোকের কর্মসংস্থান হবে। আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে রাজ্যের প্রতিটি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যে অটল জলধারা মিশন চালু করা হয়েছিল 2018 নভেম্বরে, যা পরবর্তী সময়ে জল জীবন মিশন নামে পরিবর্তিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রকল্প প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া, রাজ্যের মোট 10,24,174 পরিবারের মধ্যে এখন পর্যন্ত 3,48,820টি পরিবারের টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 2,48,595টি পরিবার, শহর এলাকায় 1,225টি পরিবার। 100% সফলতার লক্ষ্যে বাকি 6,75,354টি পরিবারের 2022 সালের ডিসেম্বর মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য জল জীবন মিশন জাতীয় স্তরের তুলনায় অনেক দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। 2017-18 সালে জল জীবন মিশনের আওতায় রাজ্যে মাত্র যে হাউস কানেকশন ছিল 2.4% এবং জাতীয় স্তরে তখন 17% পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত রাজ্যে 33% এবং জাতীয় স্তরে 37% বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবাল সাব স্কিমকে পরিবর্তন করে জনজাতি বিষয়ক মন্ত্রক গ্রামের সুসংহত বিকাশের লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করবে। যেসব গ্রামে কমপক্ষে 50% জনজাতি জনসংখ্যা রয়েছে এবং ন্যূনতম 500 জন জনজাতি সম্প্রদায়ের জনগণের বসবাস রয়েছে, সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। সেজন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক ত্রিপুরার 375টি গ্রামকে চিহ্নিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক সুবিধা, আবাসন, আয়ের সুবিধা, পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার ধাপে ধাপে সমাধান করে জনজাতি গ্রামগুলিকে আদর্শ গ্রামে রূপান্তরিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পে বিশেষ করে যেখানে ট্রাইবাল সাবপ্ল্যান, সিডিএন, ট্রাইব কম্পোনেন্ট চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পে রাজ্যকে অর্থ দেওয়া হবে 100% গ্র্যান্টিনাইন হিসাবে। গ্যাপ ফিলিং কম্পোনেন্ট হিসাবে রাজ্যের প্রতিটি নতুন গ্রামকে দেওয়া হবে 22.62 লক্ষ টাকা পর্যন্ত। এই অর্থ টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, সচেতনতা সৃষ্টি, প্রচার ইত্যাদি সহ রাজ্য, জেলা এবং গ্রাম স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য দেওয়া হবে। বিভিন্ন কাজের জন্য প্রতিটি গ্রামকে দেওয়া হবে 8 লক্ষ টাকা। সবচেয়ে সফল 3টি গ্রামকে যথাক্রমে 50 লক্ষ, 30 লক্ষ এবং 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে। মোট 18টি প্রস্তাবিত একলব্য মডেল স্কুলের মধ্যে 10টি মডেল স্কুলের নির্মাণ কাজ চলছে। 2017-18 সালে একলব্য মডেল স্কুলের সংখ্যা ছিল মাত্র 3টি। প্রতিটি স্কুলের জন্য 68 কোটি টাকা করে মোট 680 কোটি টাকা কেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দ করেছে। উন্নত মানের রাবার বাগানের এলাকা বাড়াতে এবং স্থানীয় রাবার চাষীদের জন্য বাজার সম্প্রসারিত করার ত্রিপুরা সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করেছে। অটোমেটিক টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আত্মার সহায়তায় ভারত সরকার বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের সাথে এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে আগামী 5 বছরে অর্থ অর্থাৎ
2021-22 থেকে 2025-26 সময়ে 30,000 হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। পাট্টা জমি, যৌথ জমি, অ্যালটমেন্ট প্রাপ্ত জমি, যৌথ মালিকানাধীন জমি এবং পুরনো বাগানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। সুবিধাভোগীদের জন্য ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণের ব্যবস্থা করা হবে। প্রতি হেক্টর জমিতে রাবার বাগান সৃষ্টি করতে খরচের সর্বমোট 3,05,452 টাকা। রাবার সিটের গুণগত মান উন্নত করার জন্য মোট 200টি স্মোক হাউস বরাদ্দ করা হয়েছে। গুণগত মান উন্নত হওয়ার ফলে রাবার উৎপাদনের আয় বেড়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই আত্মার যে প্রকল্প প্রাইভেটাইজেশনের মাধ্যমে করা হয়েছে, তার মাধ্যমে যে 30,000 হেক্টর জমিতে রাবার চাষ হবে, আগামী 5 বছরের মধ্যে সেখানে কমসে কম 600 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আমার সরকার বিশ্বাস করে যে সমস্ত নাগরিকদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রত্যন্ত জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজের নজরদারির জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এই অনুযায়ী ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনাল ব্লক প্রকল্পের অধীনে 12টি পিছিয়ে পড়া ব্লককে দ্রুত উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে এবং নতুন উদ্যমে তা রূপায়ণ করা হচ্ছে। ব্রু রিয়াং শরণার্থীদের 23 বছরের সমস্যা সমাধানের লক্ষ্যে গত 2020 সালের 16 জানুয়ারি ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং রিয়াং সম্প্রদায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যা একটি ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য ঘটনা। চুক্তি অনুযায়ী প্রায় 37,136 জন রিয়াং ডিসপ্লেস যারা রয়েছে রাজ্যে পুনর্বাস এবং তাদের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার এককালীন প্রায় 600 কোটি টাকার প্যাকেজ প্রদান করেছে। 1250টি শরণার্থী শিবিরকে গোমতী জেলার পশ্চিম কালাঝুরি এবং উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারিমা পুষ্পরামপাড়া এই দুটি স্থানে পুনর্বাসনের প্রাথমিক কাজ সম্প্রতি শুরু করা হয়েছে। আরো 12টি স্থানে পুনর্বাসনের কাজ চলছে। সমস্ত ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে মিশন 100 প্রকল্পে বিদ্যা জ্যোতি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এটা একটা নতুন প্রকল্প। এই প্রকল্পে 71টি বাংলা মিডিয়াম বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় CBSE আওতায় আনা হবে এবং তখন এরকম বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে 100টি। ত্রিপুরাকে একটি শিক্ষামূলক হাব রূপে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বেসরকারি উদ্যোগীদের উৎসাহিত করার লক্ষ্যে একটি খসড়া নীতি প্রণয়ন করা হচ্ছে। রাজ্য গুণগত শিক্ষার উন্নয়নে NCERT পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন স্তরে নতুন নতুন প্রকল্প সংযোজন ও সংস্কার সাধন করা হয়েছে। এগুলি হলো সুপার 30 কেন্দ্রীয়ভাবে প্রস্তুত এই প্রশ্নপত্রের পরীক্ষার ব্যবস্থা, শিক্ষাবর্ষ পরিবর্তন, প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, বছর বাচ্চার পরীক্ষা, বিদ্যালয় কর্মসূচি পরিবর্তন, লকডাউনের সময় অনলাইনে ক্লাস বন্ধে ত্রিপুরা নামে শিক্ষামূলক ক্যাবল চ্যানেল চালু, বাংলা মাধ্যমিক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর, নতুন দিশা প্রকল্পের সূচনা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম, কব্বরক সাহিত্য চর্চা, বাইসাইকেল প্রদান সহ যে যুগান্তকারী ঘটনা সেটা ত্রিপুরার শিক্ষার, সেটা হচ্ছে NCERT সিলেবাস 3 মাসে ত্রিপুরা রাজ্যে লাগু করা। মৈত্রী সেতুর কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে ত্রিপুরা এখন সহজেই চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত হবে এবং পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে এই পথে ব্যবসা বাণিজ্যের নতুন রূপ তৈরি হবে। 500 কোটি টাকার বিনিময়ে একটি ঐতিহাসিক প্রকল্প তৈরি করা হয়েছে। সেখানে সাবরমে আধুনিক ICT স্যাস মাল্টিমিডিয়া লজিস্টিক হাব এবং রেলওয়ে অ্যাওয়ার্ড তৈরি করা হবে। এর ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে। আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেল লাইনের নিশ্চিন্তপুরে একটি রেল অ্যাওয়ার্ড এবং নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের ফেনী এবং গিরিমিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে আলোচনা চলছে। 2020 এর 5 সেপ্টেম্বর ভাসমান জেটি উদ্বোধনের সাথে সোনামুড়ার নিকট সীমান্তপুর টার্মিনাল অভ্যন্তরীণ জল
এর অন্তর্ভুক্ত রয়েছে। এমবিবি বিমানবন্দরে একটি আধুনিক সুবিধা সহ নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের নির্মাণ শেষের পথে। রাজ্য সরকার 87 কোটি টাকা ব্যয়ে গোমতী জেলার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করছে, যা এই বছরের অক্টোবর নাগাদ শুরু হবে। এই বিষয়ে ত্রিপুরা ন্যাশনাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পুরনো রাবার গাছ থেকে নিয়মিতভাবে কাঠ উৎপাদনের ক্ষমতা রয়েছে ত্রিপুরার। প্রতি বছর প্রায় 30,000 গাছ ম্যাচিউর হচ্ছে। এই ক্ষেত্রে প্রায় 400 কোটি টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বর্তমানে বয়স্ক রাবার গাছগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঠ এবং আসবাবপত্র তৈরির ক্ষমতা রয়েছে টিএফডিসির কাছে। আগামী 30 বছরে বিশাল সংখ্যক রাবার গাছ পুরনো হয়ে যাবে। সেই বিষয়টি লক্ষ্য রেখে রাজ্য সরকার রাবার কাঠ ভিত্তিক বাণিজ্য যেমন ফার্নিচার, প্লাইউড কারখানা স্থাপন উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাবার কাঠ ভিত্তিক শিল্প স্থাপনের জন্য বিশেষ শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন ক্ষেত্রে স্বদেশ দর্শন প্রকল্পের 7টি স্থানে পর্যটকের জন্য বিভিন্ন সুবিধা তৈরি করা হচ্ছে। নারকেলকুঞ্জ, ছবিমোড়া, জম্পই হিলে পর্যটক আবাস তৈরি করা হচ্ছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে 37 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আরো উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চলছে। অমরপুর থেকে ছবিমোড়া, যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। ইকো ট্যুরিজমের ক্ষেত্রে বড়মোড়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, চাপানিয়া ইকো পার্ক, আভাঙ্গাচড়া এবং মৈত্রী পার্কের উন্নয়নে পর্যটন দপ্তর এবং বন দপ্তরের যৌথভাবে কাজ করে চলছে। চা পর্যটনের প্রসারের জন্য রাজ্য সরকার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যাতে চা পর্যটকদের সুবিধার্থে চা বাগান এলাকার রিসর্ট নির্মাণের জন্য জায়গা অ্যালটমেন্ট দেওয়া যায়। কোভিড অতিমারির আগে 2018-19 এবং 2019-20 সালে রাজ্যের পর্যটক আগমনের হার প্রতি বছর 10% বৃদ্ধি পেয়েছিল এবং এবছর সেই সংখ্যা 6 লক্ষ ছাপিয়ে গেছে। রাজ্যে মোট জাতীয় সড়কের সংখ্যা 6টি, তাছাড়া প্রস্তাবিত জাতীয় সড়কের সংখ্যা 3টি। মোট প্রকল্প ব্যয়ের পরিমাণ 10,714 কোটি টাকা। সর্বমোট জাতীয় সড়কের দৈর্ঘ্য হচ্ছে 1023 কিলোমিটার। এর মধ্যে 5,714 কোটি টাকার ঘোষিত প্রকল্প রূপায়িত হচ্ছে। তাছাড়া প্রস্তাবিত জাতীয় সড়কের জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,000 কোটি টাকা। এটা অত্যন্ত গর্বের বিষয় যে দেশের 100টি নগরের মধ্যে আগরতলা ভারত সরকারের স্মার্ট সিটি মিশনের আওতায় আরবান রিনিউয়াল অ্যান্ড রেক্টিফিটিং কর্মসূচি যুক্ত রয়েছে। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের স্বার্থে রাজ্য সরকার লিচুবাগান জংশন থেকে নতুন টার্মিনাল বিল্ডিং পর্যন্ত আগরতলা এয়ারপোর্টের রোডের উন্নতিকরণের জন্য কাজ করে চলছে। এতে ব্যয় হবে 100 কোটি টাকা। এই রাস্তাকে স্মার্ট সিটি মিশনের আওতার বর্তমানে 2 লেন থেকে 4 লেনের করিডোরে উন্নীত করা হচ্ছে। রাস্তার কাজ আগামী 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022 সালের মধ্যে শহরের বসবাসকারী যোগ্যতা সম্পন্ন সকল গরিব অংশের জনগণের পাকা বাড়ির সংস্থান করে রাজ্য সরকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করছে। রাজ্যে মোট 85,735টি PMAY আরবান প্রকল্পে অনুমোদন হয়েছে। 59,428টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 43,956টি বাড়ি চলতি আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমে 372.04 কোটি টাকা 2022 জন সুবিধাভোগীকে ঋণ হিসাবে দেওয়া হয়েছে এবং 38.51 কোটি টাকা ভর্তুকি হিসাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই ধরনের উদ্যোগে নেওয়ার ফলে ত্রিপুরা PMAY আরবান রূপায়ণের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2021 সালের 1 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দিয়েছেন। তাছাড়া আগরতলাকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কর্পোরেশন এবং বিরুনিয়াকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিল হিসেবে নির্বাচন করা হয়েছে। এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি বছর আমাদের রাজ্যের গ্রামীণ এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 1,59,000 গৃহ নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে 2,700
স্পেশাল ড্রাইভ যে সকল ঘর জিসিআইটির ছাদ মানে টিনের ছাদ ছিল সে সহ নির্মিত হয়েছিল তাদের পাকা ঘর দেওয়া হবে। রাজ্য সরকার শুধুমাত্র সবার জন্য আবাস তাই নয়, সবার জন্য গুণগত আবাস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এইভাবে গ্রামীণ এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বিভিন্ন পেশার কাজের দক্ষতাকে নিশ্চিত করতে কুমলগের নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আরো উন্নতি করা হবে এবং সেই সকল ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি গ্রামীণ যুবকদের যারা বর্তমান ক্ষেত্রে কাজ করছে তাদের দক্ষতা বৃদ্ধি করবে। অনুরূপে অন্যদেরও স্বরোজগারের অর্থ উপার্জনের সম্ভাবনার ক্ষেত্রে যোগদানে অনুপ্রাণিত করবে। এখানে প্রায় 1200 যুবককে যথাযথভাবে ব্যবহারিক প্রশিক্ষণ এবং সংশয়পত্র প্রদান করা হবে। এর মাধ্যমে PMAYG প্রকল্পে 1,30,000 টাকার সহায়তা প্রদান করা হচ্ছে এবং রাজ্য সরকার গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রদত্ত এই সহায়তার বাদে 7% সুদের হারে আগ্রহী সুবিধাভোগী যারা আরো বৃহৎ সুবিধাজনক গৃহ নির্মাণ ইচ্ছুক তাদের 70,000 টাকা ব্যাংক ঋণ প্রদানের উদ্যোগ নিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র দেশের মধ্যে ত্রিপুরা ষষ্ঠ রাজ্য যেখানে লাইট হাউস প্রজেক্ট রূপায়িত হচ্ছে। এই প্রকল্পে উদ্বোধনীমূলক ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে দীর্ঘস্থায়ী উচ্চ গুণমান সম্পন্ন বহুতল বিশিষ্ট বিল্ডিং এর কাজ 1000 ফ্ল্যাট তৈরি করা হবে। লাইট হাউস প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। উল্লেখ করা আবশ্যক যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপের ফলেই লাইট হাউস প্রকল্পের প্রতিটি ইউনিটের কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 3.5 লক্ষ টাকা থেকে বেড়ে 6.5 লক্ষ টাকা হয়েছে। এই প্রকল্পে নিউজিল্যান্ডের কারিগরি প্রযুক্তি ব্যবহার করে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং প্রয়োজনীয় সাবসিডি এবং ঋণের ব্যবস্থা করা হবে। এছাড়া আগরতলা বিভিন্ন স্থানে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি টুডার এবং ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে 1500টি ফ্ল্যাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। স্মার্ট সিটি প্রজেক্টের বিভিন্ন কাজ রূপায়ণের নিরিখে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আগরতলা প্রথম স্থানে রয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে ব্যবসার মন্দা ভাব কাটিয়ে ওঠার জন্য শহরের ছোট দোকানিদের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই যোজনার মূল লক্ষ্য হচ্ছে শহরের ব্যবসায়ী দোকানদারকে ও স্ট্রিট ভেন্ডারদের ট্রেড লাইসেন্স দেওয়া, বীমার আওতায় আনা, জিএসটি রেজিস্ট্রেশন, ওবিসি এবং সংখ্যালঘু এবং এসসিদের উন্নয়ন নিগমের মাধ্যমে ঋণ প্রদান করা। 20টি স্বশাসিত সংস্থার ক্যাম্প করে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 30,013 জন দোকানদারের জন্য 1,000 টাকা করে বীমার প্রিমিয়াম দেওয়া হয়েছে। বাকি সকলে দোকানিদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতা আনা হবে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা গ্রামীণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বীমা আর্থিক সহায়তার সুযোগ করে দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে দোকানদারগণ 60 বছর পূর্ণ হলে মাসিক 3,000 টাকা করে পেনশন পাবেন। সমস্ত গ্রামীণ এলাকায় এই প্রকল্পের আওতায় আনা হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজ্যের সকল নগর স্বশাসিত সংস্থা উন্মুক্ত স্থানে শৌচ মুক্ত ওপেন ডেফিনিশন ফ্রি ODF হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যের ভোক্তাদের নির্ভরযোগ্য এবং গুণগত বিদ্যুৎ পরিষেবা দিতে প্রথম এই রাজ্যে বিদ্যুৎ সেক্টরের পরিকাঠামো উন্নয়ন বিশ্ব ব্যাংক, ADB এবং অন্যান্য সংস্থা থেকে 4,594.58 কোটি টাকা আর্থিক সহায়তা পাওয়া গেছে, যেটা এই কালীন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হবে। রাজ্য ট্রান্সমিশন এবং সাব ট্রান্সমিশন ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশ্ব ব্যাংকের প্রদত্ত অর্থের আওতায় গ্রিড কর্পোরেশন এবং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে 1,372.20 কোটি টাকার অর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে। সরকার গ্রামীণ এলাকায় বৈদ্যুতিকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্পন্সর করা প্রকল্প রূপায়ণের উপর বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রামীণ এলাকায় গ্রামীণ দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা রূপায়িত হয়েছে 316.22 কোটি টাকা ব্যয়ে। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা রূপায়িত হয়েছে 74.12 কোটি টাকা ব্যয়ে এবং প্রধানমন্ত্রী
সহজ বিজলি হর ঘর যোজনা সৌভাগ্য রূপায়িত হয়েছে। 417.53 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধাপে। দ্বিতীয় ধাপে DDU-GJY রূপায়িত হচ্ছে 354.64 কোটি টাকা ব্যয়ে। সম্প্রতি রাজ্য সরকার উইন্ডমিলকে খুব কম খরচে পুনর্বীকরণের যোগ্য বিকল্প শক্তি হিসাবে ব্যবহার করার জন্য বিবেচনা করছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য উইন্ড টারবাইনের নির্ভরযোগ্য এবং পরীক্ষিত প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে নিশ্চিত স্থায়ী শক্তি সরবরাহ পাওয়া যায়। উইন্ড মিল বসানোর লক্ষ্যে রাজ্য সরকার এই প্রথম রাজ্যের 11টি স্থানে বিভিন্ন আকারে উইন্ড মনিটরিং স্টেশনে বসানোর উদ্যোগ নিয়েছে, যাতে বায়ু চালিত শক্তির সম্ভাবনা নিরূপণ করা যায়। কেননা আমাদের রাজ্যে বায়ু চালিত শক্তি আহরণের ভালো সম্ভাবনা রয়েছে। পুষ্টির সমস্যা দূর করতে তথা কিশোরী, গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে স্ট্যান্টিং, অপুষ্টি ও অ্যানিমিয়া ও কম ওজনের শিশুর জন্ম নিয়ন্ত্রণ করতে পোষণ অভিযান চালু করা হয়। এই প্রকল্পে রাজ্য সরকার প্রতি মাসে ভিলেজ হেলথ স্যানিটেশন নিউট্রিশন ডে পালন করে হচ্ছে। বিভিন্ন দপ্তর, মূলত স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ দপ্তরের মধ্যে সমন্বয় সাধন এবং সমস্ত মহিলা ও শিশুদের পুষ্টি সংক্রান্ত প্রকল্পে সমন্বয় নিশ্চিত করতে এই দিবসটি পালন করা হয়। ICDCS কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে পুষ্টি সংক্রান্ত অবস্থা মূল্যায়ন করা হয়। সেই জন্য অঙ্গনবাড়ি কর্মী, সুপারভাইজারদের মোবাইল ফোন দেওয়া হয়েছে। NFHS-5 2019-20 অনুসারে NFHS-4 2015-16 তুলনায় লিঙ্গ অনুপাত বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরে 998 থেকে 1011 প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা 79.9% থেকে বেড়ে হয়েছে 89.2% এবং শিশু টিকাকরণ 12 থেকে 23 মাস একই সময়ে 54.5% থেকে বেড়ে 59.5%। রাজ্য সরকার গ্রামীণ এলাকার বোনদের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমাদের স্বপ্নের গ্রামোদয়ের চিন্তাধারা অনুসারে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের অধীনে গত 3 বছরে 23,151টি মহিলা পরিচালিত স্বসহায়ক দলকে সহায়তা করা হয়েছে। মহিলা স্বসহায়ক দলের সদস্যদের জীবনমান উন্নয়নের এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রায় 134 কোটি 55 লক্ষ টাকা কমিউনিটি ফান্ড এবং 225 কোটি 8 লক্ষ টাকা ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। যেসব স্বসহায়ক দল NPA ভুক্ত হয়েছে তাদের মধ্যে গ্রামীণ এলাকার বোনদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলে এই NPA ভুক্ত ব্যাংক ঋণ 2021 সাল মার্চ পর্যন্ত 2.63% নেমে এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের সম্ভাব্য প্ল্যাটফর্মের নেটওয়ার্ক দেওয়ার লক্ষ্যে রাজ্যে 1830টি রেশন শপের মাধ্যমে বিক্রয় ব্যবস্থা করা হবে। রাজ্যবাসী গ্রাম অথবা নগর পঞ্চায়েত এলাকার স্বসহায়ক দলের কার্যকলাপের ভিত্তিতে গ্রামীণ এবং নগর লাইভলিহুড মিশনের মধ্যে ঐক্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SHG ঋণ পাওয়ার ক্ষেত্রে পদ্ধতির সরলীকরণ করা হয়েছে। রাজ্যে গত 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে মোট 22,891টি স্বসহায়ক দল গঠিত হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে ছিল মাত্র 3,643টি স্বসহায়ক দল। রাজ্য গত 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে মোট 20,787 স্বসহায়ক দলকে ব্যাংক লোনের ব্যবস্থা করা হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 941টি স্বসহায়ক দল ব্যাংক থেকে ঋণ পেয়েছে। রাজ্যের সমবায় ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে মোট 371টি বিভিন্ন ধরনের সমবায় নথিবদ্ধ হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে নথিভুক্ত সমবায় সংখ্যা ছিল 33টি। সমবায় সমিতি সমূহের ব্যবসার টার্নওভার 2015-16 সালে ছিল মাত্র 342.15 কোটি টাকা।
2020-21 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 602.42 কোটি টাকা। প্রত্যন্ত গ্রামগুলি পরিদর্শনকালে আমাদের বোনেদের আমাকে অবগত করেছিলেন যে স্বসহায়ক দলের সদস্যগণের ঋণ বিতরণের যথেষ্ট সময় ও কাগজপত্রের প্রয়োজন হয়, যা স্বসহায়ক দলের উদ্যোগীদের নিরুৎসাহী করে দেয়। 3টি ব্লকে ব্যাংক থেকে 7 দিনের মধ্যে, ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে 5 দিনের মধ্যে এবং গ্রামীণ সংস্থা থেকে 3 দিনের মধ্যে ঋণ মঞ্জুর করার জন্য পাইলট বেসিস এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইপলাইনে পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ সংযোগ, টয়লেট, গাড়ির রাস্তা, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি পরিষেবা সহ মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যাতে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দর্শন অনুসারে গ্রামের কোনো পরিবার পিছিয়ে না থাকে। এই প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েতে ও কর্মচারী ও অধিকারীদের সম্মানিত করতে সার্টিফিকেট দেওয়া হবে, এক্সপোজার ভিজিটের প্রয়োজন করা হবে এবং গ্রামকে উৎসাহ প্রদান স্বরূপ নগদ অর্থমূল্য 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা দেওয়া হবে। যেসব গ্রাম এই প্রকল্পে 100% রূপায়িত হবে, সেই গ্রামকে এই ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালন ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রের কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনের মান উন্নয়ন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ফল, সবজি চাষ, পোল্ট্রি ফার্মিং, মৎস্য চাষ, পশুপালন এবং ফুল চাষে সহায়তা করা হবে। 2021-22 থেকে 2023-24 সময়ে এই প্রকল্পে প্রায় 6 লক্ষ গ্রামীণ পরিবার উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। 2021-22 অর্থবছরে 2 লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 2021-22 অর্থ বছরের জন্য 6.05 কোটি টাকা এবং 2022-23 সালের জন্য 7.05 কোটি টাকা বাজেট সংস্থান করা হয়েছে। এই উদ্দেশ্য হচ্ছে বিধায়কদের নির্বাচিত এলাকার প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজ কমিটিগুলিকে মডেল ভিলেজ গড়ে তোলা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে যাতে অন্য গ্রাম পঞ্চায়েতে বা ভিলেজ কমিটিগুলির অনুসরণ করতে পারে। মূল্যায়ন কমিটি 3টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচিত করবে এবং তাদের প্রথম পর্যায়ে কাজকর্ম সম্পাদনের নিরিখে 1 কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করার পর 2 কোটি টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের ভূমিহীন এবং অর্ধভূমিহীন গরিবদের সমভাবে জমির অধিকারগত ক্ষমতা প্রদানে এবং কৃষি উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা এগ্রিকালচারাল ল্যান্ড লিজিং বিল 2021 চালুর প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে লিজ ফার্মারদের জমির কোনো কাগজপত্র না থাকায় তারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারে না। জমির মালিকের জমির অধিকার সুরক্ষিত করার পাশাপাশি এই বিলটি কৃষকদের নিজের চাষের যে স্বীকৃতি প্রদান করবে। তারা বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ, বীমা, বিপর্যয়ের ত্রাণ এবং সরকারি বিভিন্ন পরিষেবা এবং সহযোগিতা নিতে পারবে। 1,25,000 বর্গাদা এর ফলে উপকৃত হবেন এবং সহজে ঋণের সুবিধা পাবেন। রাজ্য সরকার ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেন্স অ্যাক্ট 2020 অ্যান্ড ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স রুল 2020 গঠন করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য 101 পরিবার 101টি পরিষেবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুনির্দিষ্ট পরিষেবাগুলির তালিকা জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ের সামনে ফ্ল্যাগ এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের অভাব ও অভিযোগকে স্বচ্ছ এবং দক্ষ প্রশাসনিক নীতির মাধ্যমে নিষ্পত্তি করতে চায়। তাই রাজ্য সরকার 1905 নাম্বারটিকে চিফ মিনিস্টার হেল্পলাইন নম্বর হিসেবে চালু করতে সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নাগরিকদের অভাব অভিযোগ সহজেই নিষ্পত্তি করা যাওয়া সম্ভব হবে। পাইলট বেসিসে এই পরিষেবা ধলাই জেলায় চালু করা হবে এবং অভিযোগ ছাড়াও হেল্পলাইনের নম্বরের মাধ্যমে নাগরিকদের সরকার বিভিন্ন কাজকর্ম এবং ঘোষণা সম্পর্কে প্রশ্ন, জিজ্ঞাসা, পরামর্শ এবং প্রতিক্রিয়া জানতে পারবেন এবং অতি কম সময়ের মধ্যে বাকি সব ডিস্ট্রিক্টগুলির মধ্যেও সেই সেবা প্রদান করা হবে। রাজ্য সামগ্রিকভাবে ই গভর্নেন্সকে বিভিন্ন স্তরে প্রমোট করার লক্ষ্যে রাজ্য সরকার
বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে 47টি পরিষেবা ই ডিস্ট্রিক্ট বা ই ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম অনলাইন প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত 141টি পরিষেবা এন্ড টু এন্ড ডিজিটাইজেশন করা হয়েছে। রাজ্য প্রশাসনের স্বচ্ছতা এবং সরকারি কাজে দায়বদ্ধতা বৃদ্ধি করার লক্ষ্যে 18টি দপ্তর এবং অফিসে ই অফিস চালু করা হয়েছে। তাছাড়া জাগ্রত ত্রিপুরা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ সরকারি বিভিন্ন কল্যাণমূলক স্কিম এবং পরিষেবা সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে 193টি স্কিম অনলাইন বোর্ড করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে 1204টি কমিউনিটি সার্ভিস সেন্টার চালু হয়েছে এবং 2015-16 সালে মোট চালু কমিউনিটি সার্ভিস সেন্টার সংখ্যা ছিল মাত্র 354টি। এর ফলে প্রতি সিএসসিতে একজন ভিলেজ লেভেল এন্টারপ্রেনার মাসে 10,000 থেকে 40,000 টাকা আয় করতে পারে। প্রযুক্তি ভিত্তিক ক্ষমতায়নের জন্য 2020-21 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা রাজ্যে 7,274 জন কলেজ ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনা বাবদ 5,000 টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 3.64 কোটি টাকা। এই অর্থ বছরে সরকারি কলেজের ফাইনাল ইয়ার আরো 15,000 ছাত্রছাত্রীকে এই সুবিধা দেওয়া হবে। সেজন্য এই অর্থ বছরে বাজেটে 7.50 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে টোটাল রাজ্য সুবিধাভোগীদের সংখ্যা 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে এমএসএমই প্রকল্পে 66%, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 52%, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 34%, অটল পেনশন যোজনা 3.13%, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 96.69% বৃদ্ধি পেয়েছে। 2015-16 থেকে 2020-21 বার্ষিক ক্রেডিট প্ল্যান 65.41% বৃদ্ধি পেয়েছে। রাজ্যে মাথা পিছু গড় আয় 2017-18-তে ছিল 1,04,444 টাকা এবং 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 1,31,128 টাকা। জিডি রেশিও 2017-18 শেষে ছিল 48%, 2020-21 তা বেড়ে দাঁড়িয়েছে 54%। রাজ্যে আইন শৃঙ্খলা পরিবেশ সামগ্রিকভাবে উন্নতি লাভ করেছে। 2019 এর তুলনায় 2020 সালে সরকার সড়ক দুর্ঘটনা 28.8%, ধর্ষণ 15.4%, খুন 20.8%, ডাকাতি 62.5%, ছিনতাই 81.8%, পণের জন্য বধূ হত্যা 39.4%, শ্লীলতাহানি 21.4% এবং অপহরণ 20.3% কমেছে। তার জন্য আমি রাজ্য পুলিশ ব্যবস্থাকে অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের জন্য একটি ফরেন্সিক ইউনিভার্সিটির অনুমোদন পাওয়া গেছে। আমি এই উপলক্ষে জানাতে চাই যে ত্রিপুরা পুলিশ সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং এর অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C প্রকল্পের অধীনে এই পোর্টালগুলি তৈরি করার স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে এটি ত্রিপুরা চালু হয়েছে। এই ব্যবস্থা অনলাইনে কোনো প্রতারণার ঘটনা ঘটলে সময় নষ্ট না করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি $15,05,260 অথবা 112 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। আইটি স্টার্টআপের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এবং শিল্প উদ্যোগে উৎসাহ দিতে ত্রিপুরা আইটি ও আইটিআই স্টার্ট আপ স্কিম 2019-এর আওতায় রাজ্যের যুবাদের পরিকাঠামোগত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী 5 জুলাই 2021 তারিখে ত্রিপুরা স্টার্ট আপ সত্ত্ব এর সূচনা করেন। সমস্ত টেকনিক্যাল এবং ডিগ্রি কলেজগুলিকে স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার জন্য রাজ্য সরকার শীঘ্রই নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক চালু করবে। স্টার্ট আপকে উৎসাহ দিতে কলেজগুলিতে ইনকিউবেটর তৈরি করা হবে। এনজিআই প্রকল্পের স্থানীয় সমস্যা চিহ্নিত করে উদ্ভাবনীমূলক ব্যবস্থা সেগুলি সমাধান করতে এবং প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধান আবিষ্কার করতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হবে। আসুন এই বিশেষ মুহূর্তে আমরা সকলে অঙ্গীকার করি
আমরা নিঃস্বার্থভাবে আন্তরিকতা এবং একতার সাথে কাজের মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরাকে দেশের মধ্যে সমৃদ্ধ ও আদর্শ রাজ্য হিসাবে গড়ে তুলব। আসুন আমরা দেশের একতা ও অখণ্ডতাকে রক্ষা করি এবং সমাজের সমস্ত অংশের নাগরিকদের মধ্যে শান্তি ও সভ্রান্তত্বের বন্ধন গড়ে তুলি। আমি এই পবিত্র লগ্নে আবারও একবার এখানে যারা একত্রিত হয়েছেন তাদের এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানালো প্যারেড। Tahukno chini hamzanma borsambana tisakha hasteri borom gnang mantri okra macam Biplop Kumar Dev sir tei bono borom rekha borsong salam yakarka pare আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী এইচ ডালন কমান্ডেন্ট 5th ব্যাটালিয়ন ডিএসএফ আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্যারেড নিরীক্ষণে যাত্রা করলেন। শ্রী রাজদীপ দেব ডেপুটি কমান্ডেন্ট 8th ব্যাটালিয়ন ডিএসএফ কে প্যারেডের দায়িত্ব অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন। Soya itai bumung kedhar bosong parano homanino ceng sariwi tuaniwana abono